আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিম। প্রধান উপদেষ্টা একমত না হলেও ডিসেম্বরকে নির্বাচনের জন্য উপযুক্ত সময় বলে মনে করে বিএনপি। কারণ আগামী ফেব্রুয়ারির শেষে রমজান, এরপর কুরবানি, ঝড় বৃষ্টির মৌসুম আর বাজেট থাকায় জুনে নির্বাচন আয়োজন কঠিন। সরকার একমত না হলেও এখনই কঠোর কর্মসূচিতে না গিয়ে দাবি আদায়ে কৌশলী চাপ বাড়াবে বিএনপি। আরও জানাচ্ছেন মাহিদুর রহমান রুবেল। দুর্দান্ত প্রতাপে ১.৫ দশক ক্ষমতা আঁকড়ে থাকলেও গেল আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ফ্যাসিবাদের ক্ষমতার মসনদ। হাসিনা সরকারের পতনের পর থেকে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। জবাবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে অন্তর্বর্তী সরকার। সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আরেক দফা বৈঠক করে বিএনপি। সেখানেও রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট দলটি। আমরা একেবারেই সন্তুষ্ট নই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, ফ্যাসিবাদের সুরেই কথা বলছেন সরকারের কিছু উপদেষ্টা। জনগণ আমাদের 5 বছর চাই যদি কোনো উপদেষ্টা বলে থাকেন, তাহলে ফ্যাসিস্টদের কথার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কথার তো কোনো পার্থক্য থাকবে না। জনগণ ভাববে এদের সুর এবং ফ্যাসিস্টদের সুর তো একই রকম। তো এটা কারো কাম্য নয়, জনগণ এটা কামনা করে না। শেখ হাসিনা এবং ফ্যাসিস্টদের কথার সুর, গলার সুর যদি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বা সরকার ঘনিষ্ঠ কোনো লোকের মুখ থেকে যদি বেরোয়, তাহলে এটা দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুঃখজনক। দলটির নীতি নির্ধারণী ফোরামের নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের মতে, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুটতে চায় একটি স্বার্থান্বেষী মহল। এই সংস্কার প্রস্তাবটা তো আমরা একমত হইতে পারবো, সাইন করতে পারবো, কিন্তু সংস্কার তো হয়ে যাবে না। সংস্কারের মূল ফাউন্ডেশনটা হলো একটা নিরপেক্ষ নির্বাচন। এখানে গণতন্ত্র ভার্সেস সংস্কার এই শব্দটা কিন্তু প্রযোজ্য না, কারণ গণতন্ত্রের সাথে সংস্কারের ঝগড়া নাই। এই কঠিন কাজটা যদি ওনারা সহজভাবে করতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তারা নাম লেখা থাকবে। এই নেতা বলেন, নির্বাচন নিয়ে গণ আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর অবস্থানে ফাটল দেখা দিলে তা হবে দুর্ভাগ্যের। সংস্কার তো জনগণের জন্য, সেই জনগণ মধ্যে যদি নির্বাচন নিয়ে সংশয়, সন্দেহ, আশঙ্কা থাকে, তো অটোমেটিক্যালি কিন্তু কোনো সংস্কারই সম্ভব হবে না। কেউ কেউ মনে করে যে আজীবনের জন্য দরকার কি অন্তর্বর্তীকালীন সরকার, মনে করতে পারে, কিন্তু সরকার করে কিনা সেটা আমাকে বুঝতে হবে। সংস্কার তো রাজনৈতিক দলরাও চায়, আবার কিছু বিশেষজ্ঞরাও চায়। রাজনীতিবিদদের সংস্কারের ধারাটা আর তাদের সংস্কারের ধারাটা সব ক্ষেত্রে এক হবে না। যেমন নির্বাচন কমিশন একটা দিচ্ছে, একটা জনসভা হবে, সেখানে সবাই ভোট দেবে, তো জনসভাটা অ্যারেঞ্জ করবে কে? সেখানে কোন লোক আসবে, কারা আসবে, তাই না? একটা এলাকায় দেখা যাব যে 2000 ভোট পাইব, সে 50,000 লোকের সামনে বক্তৃতা দেব, আর যে 1 লক্ষ ভোট পাইব সেও ওখানে বক্তৃতা দেব, ঠিক কি না? তাহলে বেনিফিটটা কার বেশি? যাদের সামর্থ্য। তারপর প্রচার করা যাবে না, ভালো কথা। প্রচার যদি না করে যায়, তো পিপুলস কী করে মার্কা বুঝবে, প্রার্থী বুঝবে? এর প্রক্রিয়াটা কি? আবার বলা হয়েছে যে ভোটার যে স্লিপ আছে, সেই স্লিপটা প্রার্থীরা বন্টন করবে না, সরকার তার চৌকিদারটা বন্টন করবে। এটা একটা অবাস্তব কথা। একটা ইউনিয়নে কয়টা চৌকিদার থাকে? একটা ইউনিয়নে আমার কম থাকলে 500 কর্মী আছে, 500 কর্মীর পক্ষেই অসম্ভব হয়ে পড়ায় ঘরে ঘরে স্লিপটা পৌঁছাইতে। তো ওনারা 5টা 10টা চৌকিদার দেওয়ার পর থেকে ঘরে ঘরে পৌঁছে দিবে। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলির সাথে তো ও স্বাভাবিকভাবেই দ্বিমত হইতেই পারে নাকি? একমত পোষণ করছি, কোনো বিষয়ে বলছি, এটা আরও বিস্তারিত আলোচনার বিষয়, কিন্তু আমরা নাকচ করে দেব। 2-একটা বিষয় বলছি, এটা সম্ভব না, অবাস্তব, ঠিক আছে না? এখন যে সকল বিশেষজ্ঞরা যে প্রস্তাব দিচ্ছে, ওইটাই আমার মানতে হবে। তাহলে আমি রাজনীতি করি কেন? আমিও তো রাজনীতির বাস্তবতা বুঝি যে কোনটা আমি ক্যারি করতে পারবো, কোনটা আমি ক্যারি করতে পারবো না, তাই না? এই যে নির্বাচন কমিশনের যে সংস্কারটা,
এটা কি নির্বাচন কমিশনের পক্ষে ক্যারি করা সম্ভব উইদাউট দি হেল্প অফ দ্য পলিটিক্যাল পার্টি? দেশের পরিস্থিতি বিবেচনায় অভ্যন্তর চিন্তা থেকে সরে এসে নির্বাচনের আয়োজন করবে সরকার, এমনটাই প্রত্যাশা বিএনপির। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকটি সকাল 10:30টায় জাতীয় সংসদের LD হলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। এর আগে গত 23 মার্চ সংস্কার কমিশনের 166টি সুপারিশের ওপর নিজেদের লিখিত মতামত জমা দেয় এনসিপি। দলটি জানায় তারা 22টি সুপারিশের সঙ্গে একমত নয়। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা ও পাওনা পরিশোধের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। তবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দৃশ্যমান অগ্রগতি আশা করেছিলেন তারা। সাবেক রাষ্ট্রদূত মাহমুদুজ্জামানের আশা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে এসব বিষয়ে অগ্রগতি হবে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান দরকার। সাকিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ 1.5 দশক পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় আসে। 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলে বাংলাদেশ। সেই সাথে $4.32 বিলিয়ন পাওনা পরিশোধ আর আটকে পড়া 3,25,000 পাকিস্তানিকে ফেরত নেওয়ার প্রস্তাব দেয় ঢাকা। সাবেক রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান বলেন, ঢাকার প্রস্তাব ইতিবাচক, তবে বৈঠকে দৃশ্যমান অগ্রগতি থাকা উচিত ছিল। ফর্মাল অ্যাপোলজি, তারপরে ডিভিশন অফ অ্যাসেটস, তারপরে এই যে স্ট্যান্ডার্ড পাকিস্তানিজ যে যাওয়ার ব্যাক করার, তারপরে 1970-তে যে কত বিলিয়ন ডলার যেটা রয়ে গেছে সেটাকে আবার ফেরত আনা, তো এগুলা কিন্তু এঙ্গেজমেন্ট চলছিল। আর নেক্সট ফরেন অফিস কনসালটেশনসে চাই কিছু দৃশ্যমান আর কি অগ্রগতি। অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের তাগিদ দেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমাদের দাবিটা অযৌক্তিক যদি হতো তাহলে সেটা তারা গ্রহণ না করতে, এটা তো খুব যৌক্তিক দাবি, তো ঠিক আছে তারা সেটা ইতিবাচকভাবে বিবেচনা করবে। এটাকে আমি তো নেতিবাচক কিছু দেখছি না, বরঞ্চ আমি আশা করি যে ভবিষ্যতে তারা যদি একটা সত্যি শক্তিশালী সম্পর্ক করতে চায় তাহলে এই যে প্রশ্নগুলো অমীমাংসিত আছে এগুলো সমাধান করে সামনের দিকে গেলে বরঞ্চ ফাউন্ডেশনটা স্ট্রং হবে। ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু ও বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। ফ্লাইট অপারেট করবে, ওটা পারমিশন দেওয়া হয়েছে এবং শীঘ্রই হয়তো এটা শুরু হতে যাচ্ছে। জাহাজ চলাচলের যে সুবিধাটা, সার্ক যে ফোরামটা, এটা মানে একটু রিভাইভ করা দরকার। মানে এটা একটা অনেক পোটেনশিয়াল বা প্রমিস আছে, একটা কানেক্টিভিটির উপরে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট তো করবেই। পৃথিবীর অনেক দেশই তার অতীত নৃশংসতার জন্য ক্ষমা চেয়েছে। পাকিস্তানেরও বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত বলে মত এই দুই বিশেষজ্ঞের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কারিগরি শিক্ষার্থীদের 6 দফা দাবি সহ অধিকার নিশ্চিত না হওয়ায় আজ সকাল 11:30টায় পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়ার কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। এই কর্মসূচি বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে পালন করা হবে। একই সাথে কারিগরি সেক্টরে বিগত ফ্যাসিবাদী আমলের বৈষম্য দূর করা এবং 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়ক বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচিও ঘোষণা করেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, কুমিল্লায় কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া বৃহস্পতিবার সচিবালয় বৈঠকে কোনো সুরাহা হয়নি 6 দফা দাবির ব্যাপারে। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজের 14 ঘণ্টায়ও খোঁজ মেলেনি 6 মাসের শিশু সেহরিশের। সকাল থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গেল রাতে মা সালমা বেগম এবং দাদির সঙ্গে অটোরিকশায় করে সেহরিশ ফুফুর বাসায় যাচ্ছিল। বৃষ্টির কারণে চকবাজারের কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের গলিতে হাঁটু পানি জমে যায়। এ সময় অটোরিকশাটি উল্টে পাশের হিজড়া খালে পড়ে যায়। স্থানীয়রা খাল থেকে শিশুর দাদি ও মাকে উদ্ধার করলেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, উদ্ধার কাজের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে?
জি, তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, দীর্ঘ 14 ঘন্টা পার হলো কিন্তু 6 মাস বয়সী এই শিশুকে কিন্তু এখনো উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল রাত 12টা পর্যন্ত তারা কিন্তু আসলে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। এরপরে নৌবাহিনীর একটি ডুবুরি টিম, 7 জনের একটি ডুবুরি টিম ভোর 4টা পর্যন্ত তারা অভিযান পরিচালনা করেছেন। এরপর পরেই কিন্তু আরেকটি টিম এসেছে, তাদের 4 জনের, তারাও কিন্তু অভিযান পরিচালনা করছেন এখন। এবং একই সাথে এই মুহূর্তে কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছেন। যেই জায়গাটিতে তিনি পড়েছিলেন সেখানে কিন্তু গতকালকে কিন্তু চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বিভিন্ন নালায় পানি জমে এবং ফুটপাথগুলোতেও কিন্তু রাস্তাঘাটও কিন্তু পানি জমে। রিকশালা বুঝতে পারেনি আসলে সেখানে যে নালা আছে সেটা কিন্তু বুঝতে পারেনি, যার কারণে তিনি কিন্তু আসলে রিকশাটিকে নামিয়ে দিয়েছিলেন এবং যেই রিকশাটি যেদিকে যাচ্ছিল সেদিকে কিছুটা ঢালু ছিল। সাথে সাথে কিন্তু রিকশাটি সেখানে পড়ার সাথে সাথে কিন্তু স্থানীয়রা মা এবং দাদিকে উদ্ধার করতে পারলো, শিশুটাকে উদ্ধার করতে পারেনি। এর পরেই কিন্তু সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ঘটনাস্থলে এসেছেন, কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসেছেন এবং নৌবাহিনী এসেছেন, সেনাবাহিনী এসেছেন। সবাই কিন্তু একেবারে চার্জ অভিযান পরিচালনা করছেন। এখনো পর্যন্ত তাকে আসলে পাওয়া যায়নি এবং যেখানে পড়েছে সেখান থেকে এই মুহূর্তে কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হিজরা খালে যদিও পড়ে থাকে এবং এই মুহূর্তে কিন্তু সবাই অন্যান্য যে বড় খালগুলো আছে সেখানে কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করছে। যেহেতু গতকাল বৃষ্টি হওয়ার কারণে স্রোতও বেশি ছিল, সেই জন্য ধারণা করা হচ্ছে হয়তো স্রোতের টানে সে ভেসে যেতে পারে। তবে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে, কবে নাগাদ আসলে পাওয়া যাবে সেটাও বোঝা যাচ্ছে না, যেহেতু ছোট শিশু হয়তো পড়ার সাথে সাথেই ময়লাগুলোর নিচে চলে গেছে। একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা তিনি জানিয়েছেন আসলে গত 25 বছরে এই খালগুলো কখনো পরিষ্কার করা হয়নি। এই খালগুলোর নিচে এত বেশি ময়লা আবর্জনা রয়েছে যে এগুলি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা অনেক কষ্টসাধ্যের ব্যাপার। এরপরও তারা কিন্তু উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত আসলে উদ্ধার করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অভিযান অব্যাহত রাখবেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে এই চট্টগ্রামের এই খালগুলোকে আসলে নিরবিচ্ছিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বৃহৎ মেগা প্রকল্প নিয়েছেন, কিন্তু এরপরও কোনো কাজে আসেনি। 10,000 কোটি টাকা ব্যয়ে আসলে এই খালগুলো নিরাপদ রাখার জন্য ব্যবস্থা নিয়েছেন, কিন্তু কোনো আসেনি। তবে সবচেয়ে বড় বিষয়, খালগুলো কিন্তু অনেক গভীর এবং প্রশস্ত অনেক বেশি, যার কারণে আসলে স্ল্যাব দিয়েও কিন্তু ঢাকা যাচ্ছে না এবং চট্টগ্রামের প্রতিটি বর্ষার আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং বর্ষায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এবং একটা বিষয় জানা রেখে, সেটা হচ্ছে যে গত বছর আগ্রাবাদে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন পা পিছলে খালে পড়ে, তাকে উদ্ধার করার জন্য সেখান থেকে কিন্তু কয়েক টন ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এরপরে কিন্তু তাকে উদ্ধার করা হয় এবং একই সাথে খালের পাশে যে ফেন্সিং দেওয়ার কথা ছিল আসলে সেই ফেন্সিংও নাই, যার কারণে স্থানীয়রা অভিযোগ করে বলেছেন আসলে ফেন্সিং না থাকার কারণে এলাকাবাসী বুঝতে পারে না আসলে যখন বৃষ্টি হয় কোনটা খাল কোনটা রাস্তা, তখন কিন্তু দেখা যায় যে একাকার হয়ে যায়। কিন্তু আসলে এই 10,000 কোটি টাকার প্রকল্প কিন্তু চট্টগ্রামবাসীর জন্য দুঃখ হয়ে দাঁড়িয়েছে, কোনো প্রকল্পই কিন্তু এখানে কাজে আসছে না। তবে কবে নাগাদ আসলে এটি কাজে আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এরপরও নৌবাহিনী এবং সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন তারা ততক্ষণ পর্যন্ত অভিযান চালাবেন যতক্ষণ পর্যন্ত এই শিশুটিকে পাওয়া না যায়। তবে সিটি কর্পোরেশনের মেয়র একটা ঘোষণা দিয়েছেন, এই বাচ্চাটিকে যিনি উদ্ধার করতে পারবেন তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তবে আমরা কথা বলেছিলাম ওই পরিবারের সাথে, তারা জানালো আসলে তাদের কষ্ট কীরকম সেটা অন্য কেউ বুঝবে না। এই মুহূর্তে আসলে এটা ছিল শিশু উদ্ধারের আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা আশা করব খুব দ্রুত এই শিশুটিকে পাওয়া যাবে। আপনাকে ধন্যবাদ। জলাবদ্ধতা ও এডিস মশার বিস্তার ঠেকাতে বিশেষ আগামী 23 তারিখ থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে যাত্রাবাড়ি এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের অধীনে থাকা সড়কে পরিচ্ছন্নতার কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া। যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এবং কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত 600 পরিচ্ছন্নতা কর্মী দিয়ে বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা পর্যায়ক্রমে প্রত্যেক জোনে আমরা এরকম বিশেষ অভিযান করব
বিশেষ করে এই যে ডেঙ্গু মশার প্রকোপ শুরু হওয়ার আগেই পরিষ্কার পরিচ্ছন্নতার পরপরই আমরা সেখানে লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড এবং ফগিং মেশিন দিয়ে আমরা মশার ঔষধ বিতরণ করব এবং আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আমরা ধানমন্ডিতে এই কার্যক্রম ধানমন্ডি থেকে আমরা শুরু করব। রমজানের স্বস্তিদায়ক থাকলেও আবারও বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে গ্রীষ্মকালীন সব সবজির দাম। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে। একই সঙ্গে কয়েকদিন ধরে তেল, চাল, পেঁয়াজের দামও বাড়তি। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন এসব দেখার কেউ নেই। বাজার মনিটরিং জোরদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলে মনে করছেন তারা। এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, আমরা যেমনটি প্রত্যেক বছর দেখি যে রমজানে বিভিন্ন দ্রব্যের দাম একদম কাঁচা বাজার থেকে শুরু করে সবখানে দাম বাড়তি থাকে, কিন্তু এবার আমরা রমজানে বেশ স্থিতিশীল দেখেছি সবকিছুর দাম। রমজানের পরে আবার কেন সবকিছুর দাম বাড়তে শুরু করেছে, এটি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ তানি, আসলে আপনি যেমনটা বলছেন, রমজান মাসে আমরা দেখেছি প্রতিটি সবজির বাজারের ক্ষেত্রে দাম কম এবং অন্যান্য বাজারে কিছুটা স্থিতিশীল ছিল, কিন্তু রমজান শেষ হওয়ার অর্থাৎ ঈদ শেষ হওয়ার পরবর্তী সময়ে যে অস্বাভাবিক যে বাজারটি আবার হয়ে দাঁড়িয়েছে সেটি নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানকার বিক্রেতারা বলছেন যে আসলে বিশেষ করে চালের বাজারে একেবারে অস্বাভাবিক হারে বেড়েছে। অর্থাৎ এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি কারওয়ান বাজারের চালের আড়তে, সেখানে আসলে প্রত্যেকটি চালের দাম কেজি প্রতিটি অস্বাভাবিকভাবে বেড়েছে। আমরা এখানে ২৮ যে চালটির কথা সবসময় বলি, যেটা সাধারণ মানুষের চাওয়া থাকে এই ২৮ চালের প্রতি, সেই ২৮ চালটাও কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। অর্থাৎ গত কয়েকদিন আগেও যে চালটি প্রায় ৬০ টাকার নিচে বিক্রি হয়েছিল সেটি কিন্তু দাম বৃদ্ধি পেয়ে এখন ৬২ টাকায় গিয়ে ঠেকেছে। এবং এখানকার বিক্রেতারা বলছেন যে এই চালটি ইতিমধ্যেই কিন্তু নতুন করে যে চাল আসার যে বিষয়টি সেটি আসতে শুরু করেছে। অর্থাৎ আমরা জানি এখন যে কৃষকরা ধান তুলছেন এবং ধান কাটছেন, সেখান থেকে চাল উৎপাদন হয়ে কিন্তু বাজারে আসা শুরু হয়েছে। সেটা ব্যাপক হারে না হলেও কিন্তু আসা শুরু হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু দামটা কমছে না, তারা এমনটা জানিয়েছেন। সেই সাথে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি, সেটি হচ্ছে বিশেষ করে মিনিকেটের যে চালটি সেটিও কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে প্রায় 89 থেকে প্রায় 90 টাকার কাছাকাছি। অর্থাৎ এই চালটি বিগত এক মাসে ব্যবসায়ীরা বলছেন ধাপে ধাপে প্রায় 15 টাকা করে বেড়েছে। অর্থাৎ প্রতিটি চাল, নাজিরশার চালের কথা একই অবস্থা, আমরা বাজারে আসতে যে দামের যে বৃদ্ধিটি সেটি দেখতে পেয়েছি। তবে এখানকার ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে আসলে সরকারের কিছুটা মনিটরিংয়ের যে নজরদারির যে বিষয়টি সেটি খুবই কম হচ্ছে। তারা শুধু বাজারে মনিটরিংটা করছে, সেটা এখানে না করে বিশেষ করে মাঠ পর্যায়ে কৃষক যেখান থেকে ধান উৎপাদন করে বিভিন্ন মধ্যস্থতাকারীদের মধ্য দিয়ে যে ধানগুলো চাল আকারে উৎপাদিত হয়ে কিন্তু যখন বাজারে আসে ওই সময় কিন্তু দামটা বৃদ্ধি পাচ্ছে বলে তারা বলছেন। সেজন্য সেই বাজারের মনিটরিং বা বাজারের যে অভিযানটি সেটি আসলে ওখানে করা প্রয়োজন বলে মনে করছেন তারা। সেই সাথে এখানকার ক্রেতারাও কিন্তু একেবারে অসন্তুষ্ট, তারা যে বলছেন যে আসলে দ্রব্যমূল্য দামের সাথে তারা পেরে উঠছেন না এবং বিভিন্ন সবজির দামও কিন্তু যে হারে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু আমরা ৮০ টাকার উপরে দেখতে পেয়েছি। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই, সেটা হচ্ছে তেলের যে বাজারটি সেটাও কিন্তু অস্বাভাবিক রয়েছে। আপনি জানেন যে ঈদের পরপরই কিন্তু তেলের বাজারের ভোজ্য তেলের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেটি এখন প্রায় বিক্রি হচ্ছে ১৪ টাকা লিটারে বেড়ে কিন্তু সেটা বিক্রি হচ্ছে। এবং যে খোলা সয়াবিন যেটি সেটিও কিন্তু প্রায় লিটারে প্রায় ১২ টাকা করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানুষের নিত্যপণ্যের যে জিনিসপত্রগুলো যে রয়েছে সেগুলো আসলে দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধির পরে কিন্তু তাদের যে বাজারে যে একটা নাবিশ্বাসের যে ভাব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এখানকার যারা ব্যবসায়ী এবং ক্রেতারা বলছেন যে আসলে সরকারকে আরও বেশি যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে এবং বাজারে মনিটরিংয়ের যে বিষয়টি সেটি আরও বেশি যাতে প্রভাব পড়তে পারে বাজারের মধ্যে দাম নিয়ন্ত্রণে, সেটি যাতে করতে পারে সেটি ব্যবস্থা করতে হবে বলে এমনটা দাবি জানিয়েছেন আমাদেরকে। তো তা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গত ৬ বছরও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের। নতুন ভবনটির কাজ কবে নাগাদ শেষ হবে নিশ্চিত করে বলতে পারছে না কেউ। পলাশ সাহার প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ২০১৮ সালের জুন মাসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩৫,৩৬,০৯,০৬৪ টাকা। মেয়াদ ছিল ১৮ মাস। সে হিসেবে ২০২০ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৬ বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স।
ভবনটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় 100 শয্যা বিশিষ্ট পুরাতন ভবনে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। শয্যা সংকট ও স্থান সংকুলন না হওয়ায় হাসপাতালের মেঝেতে, করিডোরের বারান্দায়, এমনকি শৌচাগারের সামনের অংশ নোংরা পরিবেশে ভর্তি থেকে সেবা নিচ্ছেন রোগীরা। এক সিটের মধ্যে 2-3 করে থাকার কোনো জায়গা নেই, বসার জায়গা নেই। রোগী নিয়ে আসছি যে ফ্লোটের মধ্যেও থাকার জায়গা নেই। রোগী এসে ফক্সালা আমাদেরকে এখন সিট থেকে নামাত দিছে যে বাড়তি সিট নেই। 6-7 বছর যাবত এই বিল্ডিংটা তৈরি হইতেছে, এখনো পর্যন্ত চালু হইতেছে না, যার কারণে আমরা ভোগান্তিতে আছি। আমাদের নতুন ভবনটা যদি খুব তাড়াতাড়ি আসে তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। হাসপাতালে প্রতিদিন 4 থেকে 5 শতাধিক রোগী ভর্তি থাকে। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে বেগ পোহাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। নার্সের জনবল কম এবং আমাদের সরকারি কোনো ক্লিনার, ওয়ার্ড বয়, সুইপার কেউ নাই। আমরা ওই আউটসোর্সিং এর লোক যারা ছিল তাদেরকে দিয়ে আমরা কোনো মতো কাজ করে দেখেছি। নতুন ভবন আমাদের হয়ে গেছে, আমাদের এটা হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল জুলাই, এটা এখনো হ্যান্ডওভার দেওয়া হয়নি। তা আমরা আসলে নতুন ভবনটা চালু হয়ে গেলে ওখানে আমাদের লক্ষ্মীপুরের মানুষ মানে আরো ভালোভাবে সহজে চিকিৎসা সেবাটা পাবে। সদর হাসপাতালে শয্যা সংখ্যা কম থাকার কারণে আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্টাফরা ঐকান্তিক চেষ্টা চালিয়ে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের সদর হাসপাতালে ম্যাক্সিমাম ওষুধই সাপ্লাই আছে। ভবনের নির্মাণ কাজের বিষয়ে জানতে গণপূর্ত অফিসে কয়েকবার গিয়েও পাওয়া যায়নি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। কাজ শেষ হওয়ার পথে তখন পান্ড আবার কাটে নিয়ে গেছে, এখন আবার পান্ড আসলে কাজ হবে। উদ্বোধন করতে আরো 15-16 কোটি টাকা লাগবে। রোগীদের দুর্ভোগ কমাতে অচিরে পদক্ষেপ নেওয়া হবে বলে আশা ভুক্তভোগী এবং স্থানীয়দের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।